আমি বলবো আর্ট অফ লিভিং, হ্যাঁ, এটাকে আমাকে পড়ানো হয়, আমাকে শেখানো হয়, না তো এটা হয় তো না, মেইন আমি জিনিস। একবারই বলে দিলাম হয় হয় না না। তো। তো এই চিন্তা করা খুব প্রয়োজন আমাদের এই সময়ে। আমরা চিন্তা থেকে দূরে সরে গেছি, আমরা কাজ করি রিফ্লেক্সে, হুম, এভরিবডি কাজ করি রিফ্লেক্সে। হুম, ইনোভেশন কিন্তু করতে চিন্তা করতেই হবে, ভুল হোক কিন্তু সেটা কিন্তু আরেকটা সাকসেসের কিন্তু জন্ম দিবে। হুম। আসসালামু আলাইকুম। আজকে বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই পিটিআই এই পডকাস্ট অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আসছেন আমাদের সম্মানিত আর্কিটেক্ট নবী নওয়াজ খান। ঠিক আছে নামের রাইট, উচ্চারণ? রাইট। ওকে। নাম নিয়ে সবাই বেশ একটু শঙ্কিত থাকে আর কি। তো নবী নওয়াজ খান সাহেব ওনার ছোট্ট একটু পরিচয় দিয়ে নিই। ইয়াং আর্কিটেক্ট, খুব একটা ইয়াংও না, বিকজ উনি গ্র্যাজুয়েশন করেছেন বুয়েট থেকে 2005-এ, which is like 20 years, 20 years, around 20 years. around 20 years. So that's quite a good journey. Of course, ইনশাল্লাহ আরও সামনে আসছে। তো এর ভিতরে উনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে উনি নিজেই একটা কোম্পানির প্রিন্সিপাল আর্কিটেক্ট এবং চেয়ারম্যান, যেটার নাম হচ্ছে আরকে গ্রাউন্ড। আরকি গ্রাউন্ড লিমিটেড। 2008-এ উনি স্টাবলিশ করেন। উনি জেনারেল সেক্রেটারি ছিলেন আর্কিটেকচার অ্যালামনি অ্যাসোসিয়েশন অফ বুয়েটের। উনি ভিজিটিং ফ্যাকাল্টি ব্র্যাক ইউনিভার্সিটির। উনি অনারারি ট্রেজারার ছিলেন আর্কেশিয়ার। আর্কেশিয়া কি আমরা সবাই জানি, আর তাই বললাম না। উনি ফর্মার সেক্রেটারি ছিলেন আইএবির, এবং উনি ফাউন্ডার মেম্বার অফ মঙ্গলবারের সভা লেকচার। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এরকম বার হিসেবে যদি একটা আড্ডার অনুষ্ঠান হয়, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। ওনার রেকগনিশনের ভিতরে মোটামুটিভাবে অনেক কিছুই আছেন, এটা ওনার মুখ থেকেই শুনবো আমরা ওনার সঙ্গে আলোচনা পর্বে গিয়ে। ওনার পার্টিকুলার ইন্টারেস্ট হচ্ছে, যেই জন্য আজকে ওনাকে বিশেষভাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যে কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ, যেটা যারা আর্কিটেকচারের কালচার প্র্যাকটিস করেন, মানে হেরিটেজ প্র্যাকটিস করেন, তাদের ভিতরে খুব একটা বেশি দেখা যায় না, মানে প্র্যাকটিসিং আর্কিটেক্ট হিসেবে। প্রথমে ধন্যবাদ দিচ্ছি আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। জি, তো এটা আসলে আমার ইন্সপিরেশনের জায়গা ছিল একটা আর কি, তো ওকে সেই অর্থে এটা হয়তো আসছে ওকে। আর কি। সো দিস ওয়াজ হিজ ইন্সপিরেশন, অ্যান্ড উইল হিয়ার যে উনি ইন্সপিরেশন থেকে কতখানি প্র্যাকটিক্যালি কী করতে পেরেছেন। ক্লাইমেট, কালচার অ্যান্ড দেশীয় কনটেক্সট নিয়ে কাজ করতে ভালোবাসেন, উইথ দ্য এমব্রেসিং উইথ দ্য মডার্নিটি। আর বাকি যেটা রয়ে গেছে, বাকি অনেক কিছুই আছে। উনি আনপ্রিভিলেজ কমিউনিটিসের জন্য স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে, লাইফস্টাইলটাকে কীভাবে আপলিফট করা যায়, কাজ করতে এটা নিয়ে উনি কাজ করেন, উইচ ইজ ভেরি কমেন্ডেবল, এবং আমরা শুনতে ইন্টারেস্টেড হবো এই ব্যাপারে। তো আমরা এখন আলোচনায় চলে যাই, মোর অফ এ আড্ডা, বিকজ আমাদের শ্রোতা বন্ধু যারা আছেন তারা কিন্তু ওইটাই জানতে চান যা ওনারা পুরোপুরি জানেন না। মিনিংফুল ইম্প্যাক্ট অন ডিজাইন। আচ্ছা, একটা ডিজাইন যখন করা হলো, সেটার উপরে মানে ইম্প্যাক্টটা পড়ে, যিনি এন্ড ইউজার, তার উপরে আপনার মতামত হিসেবে সেটা কি? আচ্ছা, এটা তো খুব বড় একটা কোশ্চেন। বড় হ্যাঁ, কোশ্চেন। খুব বড় কোশ্চেন, এটা অ্যান্সার খুব বড় হবে আসলে। তারপর সহজভাবে দেওয়ার চেষ্টা করি। যেমন যখন পড়তাম যখন আমরা বইটা পড়তাম বা পাশে বের হয়েছি, আমরা পড়েছি যে ভিট্রুভিয়াস রোমান আর্কিটেক্ট উনি বলেছেন যে 3টা গুণ থাকতে হবে একটা বিল্ডিংয়ের: ফার্মিস্টাস, ইউটিলাস্টাস, ভিনাস্টাস। তার মানে একটা বিল্ডিং স্ট্রেংথ থাকতে হবে, সেটাকে ফাংশনাল হতে হবে, এবং তাকে বিউটিফুল হতে হবে। তো 3টা জিনিস থাকলে পরে তাকে বলতে পারি আমরা আর্কিটেকচার, ভালো আর্কিটেকচার বলতে পারি। এটা হচ্ছে সংজ্ঞা, স্থাপত্যের সংজ্ঞা, খুব সহজ করে বলতে গেলে। তো এভাবে চলছিল কিন্তু আপনার প্রায়, আমি বলবো যে সেকেন্ড ওয়ারের আগ পর্যন্ত আমরা এভাবে প্র্যাকটিস করতাম।
বর্তমান সময় কিন্তু আমাদের যে কমপ্লিকেশনস, আমাদের কনটেক্সট, আমাদের কালচার, আমাদের এই যে ডাইভার্সিটিস এবং এই যে গ্লোবাল যে চ্যালেঞ্জগুলি সামনে আসছে, এখন কিন্তু ৩টা শব্দ আর নাই। মডার্নিজম এখন হয়ে গেছে মেটা মডার্নিজম। তা এই যে বলছেন ইম্প্যাক্টটা আসলে বলতে গেলে অনেক ধরনের ইম্প্যাক্ট। সোশ্যাল ইম্প্যাক্ট, আমার কালচারাল ইম্প্যাক্ট, আমার ক্লাইমেটিক ইম্প্যাক্ট, হুম, আমার কমফোর্ট, আমার যে লিভিং স্ট্যান্ডার্ড সেটার ইম্প্যাক্ট, অনেক কিছু আছে। তো একটা ভালো স্থাপত্য কিন্তু আসলে বেসিক কিছু নিয়ে কাজ করে, ডিল করে। হ্যাঁ, কেমন? হুম, যেমন আমি মনে করি ধরেন একটা আমার এই যে মানুষ আমরা পৃথিবীতে আসছি, সব কিন্তু আমাকে আল্লাহ তাআলা ফ্রি দিয়েছে। আলো, হুম, বাতাস, অক্সিজেন, পানি সব হুম, ফ্রি। তো আমরা এটাকে আসলে ইউজ করতে, করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে এখন আমাকে আবার তৈরি হচ্ছে ক্রাইসিস। ওটাকে আবার আমি আমার ডিজাইন সলিউশন আবার আমি মিনিংফুল করছি বা ইমপ্যাক্ট ফেলছি। তো এই যে ইমপ্যাক্টটা বলছেন, সেই ইমপ্যাক্টটা এভাবে আমি বলতে পারি যে আমার এখন যদি প্রপার আলোটা আনতে পারি, প্রপার বাতাসটা আনতে পারি, যদি পানির কনজাম্পশন কমাতে পারি, যদি হিটটাকে আমি রিডিউস করতে পারি, হুম, তাহলে আমার লিভিং স্ট্যান্ডার্ড একটু কমফোর্টেবল হয়। হুম, যেটা একসময় আমার জন্য অ্যাবান্ডেন্ট ছিল, হুম, আর আস্তে কমে আসছে। তো থ্রু ডিজাইন আমাকে দেখেন এই চ্যালেঞ্জগুলিকে আমাকে মিটিগেট করতে হচ্ছে। আমাকে এটাই বলছি যে ইম্প্যাক্ট। এই ইম্প্যাক্টটা কিন্তু আমাদেরই বানানো ক্রাইসিসকে আবার আমরা ডিজাইন সলিউশন করছি। তো এরকম এক্স্যাক্টলি। একটা ডুয়ালিটি আছে জায়গাটার ভেরি মধ্যে। এক্সেলেন্টলি সেড ইন এ ভেরি শর্ট টার্ম। রিপিট করলে পরে আমি আর কি এইভাবে বলবো যে আদিম যুগ থেকে সব হুম, অ্যাবান্ডেন্ট ছিল, সেজন্য তখন ওগুলির ভ্যালু বোঝা যায়নি। জি, কালক্রমে মানুষজন বেড়েছে, পৃথিবীর স্টাইল চেঞ্জ হয়েছে, সেটা করতে গিয়ে কিছু কিছু জিনিস ওভার ইউজ করা হয়ে গেছে। রাইট। সো যখন আমরা বুঝতে পারলাম যে ওভার ইউজ করা হয়ে গেছে, তখনই আর্কিটেক্টদের এবং ডিজাইনারদের কাজ চলে আসলো এই ওভার ইউজটাকে কীভাবে একটা ফেয়ার ইউজ ফর্মে নিয়ে যাওয়া যায়, এবং সেটার উপরে ভিত্তি করে আপনি যে তিনটে সংজ্ঞার ভিতরে একটা বিল্ডিংয়ের যে তিনটা জিনিস বললেন, একটা মানুষেরও ওই তিনটে জিনিস আছে রাইট, অ্যাকচুয়ালি। হ্যাঁ, রাইট। এখন এই গত ২০ বছর ধরে এই যে আপনি জিনিসগুলোর কথা বললেন, যে একটা বিল্ডিংয়ের কাঠামোগত স্টেবিলিটি, ফাংশনালিটি অ্যান্ড অ্যাস্থেটিক, রাইট। যেটা বলছিলাম আমি যে মানুষেরা আসলে মানুষ কেন যেকোনো সমাজে জিনিসেরই, রাইট, হ্যাঁ, যে হ্যাঁ, ইট মাস্ট বি ভেরি স্টেবল ইন টার্মস অফ স্ট্রেংথনেস, সেটা মানুষ হোক আর গাড়ি হোক আর বাড়ি হোক, আর এটার ফাংশনাল তো হতেই হবে। থাকতেই হবে। অ্যান্ড ফাইনালি দেখতে ভালো হলে পরে it adds up to the complete প্যাকেজ। successful thing or a successful man. আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম কালকে যে একজন প্রফেসর রিটায়ার করে গেলেন। সো উনি ফেয়ারওয়েল নেওয়ার পরে যখন একটা বেশ হেরিটেজ, কিন্তু খুব সুন্দর চকচকে একটা হেরিটেজ গাড়িতে উঠে বসলেন আর কি। তো একটা ক্যাপশন আসলো, এ কমপ্লিট ম্যান, এবং বোঝা যায় যে ওনার বয়স ধরেন মেবি লাইক 70 এরকম কিছু হবে, বাট হি ইজ হেলদি, নিজে গাড়ি চালিয়ে চলে গেলেন। সো ইজ ফাংশনাল রাইট। অ্যান্ড ফাইনালি দেখতেও পুরো জিনিসটা অনেক সুন্দর লাগলো। এখন আপনার এটাকে আপনি বলেছেন যে আপনি আর্কিটেকচারে আমাদের এনভায়রনমেন্টাল যা যা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাকে আস্তে আস্তে নিয়ে আসছেন কিংবা এসছেন। গত ২০ বছরে প্র্যাকটিস করছেন। তো আপনার এক্সপেরিয়েন্সের কোনো বিশেষ থাকলে, গল্প থাকলে পরে আমরা শুনতে আগ্রহী। না আমি ওই জায়গাটা আসছি, আপনি বলছিলেন যে মঙ্গলবারের সভা হুম, শুরু করি, কারণ এই কারণে বলছি এইটা একটা ইম্প্যাক্ট আমার প্র্যাকটিসে আছে, আমার লাইফে আছে বা আমার ফিলোসফিতে আছে। আমি মনে করি আমরা যখন পাশ করে বের হলাম ব্যাক ইন 05, ইয়াং ফ্রেশ গ্র্যাজুয়েট, হুম, মঙ্গলবারের সভাটা আমার একটা ইম্প্যাক্ট ফেলেছে। আমি মনে করি কেন বলছি জায়গাটা এখানেও এসছে, আপনি বললেন পরে ভুলে যাব। তো যখন একজন ইয়াং প্র্যাকটিশনার যখন পাশ করে বের হয়, তার মানে অনেক প্রশ্ন থাকে। সে একাডেমি এক ধরনের জিনিস পড়ে আসছে, সে পাশে বের হয়ে দেখে এক ধরনের জিনিস হচ্ছে, এর মধ্যে আগে তো পড়ে আসছে কাগজে কলমে, এর মধ্যে চলে আসলো ফিন্যান্স, হুম, বাজেট, ক্লায়েন্ট, মেটেরিয়াল সব কিছু, এবং এটাকে বানাতে হবে। এই যে কমপ্লেক্সিটি, সে পাশ করে বের হয় এবং তার মধ্যে আছে আপনার ফিলোসফি, আইডিয়া। তাকে তো আসলে বাঁধতে হবে নিজেকে, সে কোথায় কাজ করবে, কিসে বিশ্বাস করবে।
তো এই সময় শুধু আমার না, আমাদের সমসাময়িক অনেকেই প্রশ্নই ছিল যে আমরা কি কাজ করব, কি করব। তখন অ্যাক্সিডেন্টালি বলবো আমরা ঠিক করলাম যে আমরা একটা পাঠচক্র করি না কেন? হুম, এখানে যাবো, শেয়ার করবো, কথা বলবো, জানবো। সিনিয়ররা আসবেন, তাদের কাছ থেকে দেখবো, হুম, তাদের মতামতগুলি নিব। তখন তৈরি করলাম আমরা, আমার আরও অনেক ছিলেন, সাইফুল ভাই ছিলেন, নাহাজ ভাই ছিলেন, এহসান হুম, ভাই হুম, ছিলেন, হুম, জালাল ভাই ছিলেন, অনেকে ছিলেন। আমরা ঠিক করলাম যে প্রতি সপ্তাহে একটা বার আমরা বসবো, আমরা শেয়ার করব। আমাদের কোশ্চেনগুলি আমরা করব, তারা অ্যান্সার দিবেন। আমরা ঋদ্ধ হব, হয়তো তারাও ঋদ্ধ হবেন। একটা মঙ্গলবার আমরা ঠিক করলাম যে মঙ্গলবারটা সপ্তাহের মাঝামাঝি একটা দিন আমরা বসতাম মিরপুর রোডের নাজ ভাইয়ের বাসায় বসতাম। মঙ্গলবারে মঙ্গল হয় তাই। মঙ্গল হয়তো আছেই। কারণ ছিল একটা মঙ্গলবারটা ক্রাউডটা কম হয়। হুম, মঙ্গলবারটা ধানমন্ডি এলাকাটা থাকে বন্ধ। তো সব মিলে আমরা ঠিক করলাম মঙ্গলবার সন্ধ্যা পরে নাজ ভাইয়ের বাসায় বসতাম আমরা। তো তখন আমাদের এটা কিন্তু একটা ছিল, চেতনা ছিল একটা, জানেন কিনা? চেতনা নামে একটা গ্রুপ ছিল অনেক আগে। মাদুর ইসলাম এখানে তারা বসতো, মাঝে বন্ধ হয়ে যায়। হুম, তো আমরা ওটার মানে রেফারেন্সই হোক বা ওটার ইয়ে থেকে নিয়ে অ্যাসপিরেশন নিয়েই হোক আমরা তৈরি শুরু করলাম। এবার আমরা বসতাম। তখন দেখা গেল যে আমাদের সিনিয়রদের ওনার যে এক্সপিরিয়েন্স বা ওনাদের যে মতাদর্শ বা ওনার যে কনসেপ্ট, ফিলোসফি আমাদের মধ্যে মানে ট্রান্সমিট হলো, হুম, আমরা নিলাম। এবং আমাদের যে কনফিউশনগুলি ছিল এটা ইভেনচুয়ালি আস্তে 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 কাজে পড়া মানে এতে এটা অনেকখানি আমরা অ্যান্সার পাওয়া শুরু করলাম, হুম, কাজে আসলাম। তো এটা কেন বললাম? আমাদের এই প্র্যাকটিসে একটা অ্যাসোসিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কার সঙ্গে মিশছেন, আপনার গুরুকে, আপনার শিষ্যকে, আপনার বন্ধুকে, বান্ধবীকে। তো এটা আপনাকে কনস্ট্যান্ট হ্যামারিং করবে আপনার প্র্যাকটিসের জন্য আর কি। অফকোর্স। তো আমরা শুরু করলাম ওভাবে। তো আমার ডিরেল হইনি। আমি বলবো আমি থ্যাঙ্কস টু দেম, আমি ডিরেল হতে পারিনি, চাইলেও পারিনি আমরা। এভাবে আমরা প্র্যাকটিসে আমরা আসলাম। আমাদের একটা বড় গ্রুপ প্র্যাকটিসে আসলো। আপনি বলছেন চ্যালেঞ্জটা কী? তো চ্যালেঞ্জটা অনেকখানি কিন্তু আমার মিটিগেট হয়ে গেছে। কীভাবে এটাকে অ্যাড্রেস করতে হবে আমার কিন্তু একাডেমিয়ার পরে, পাশ করার পরে আমি ওখান থেকে পেয়ে গেলাম। মঙ্গলবার সভা আমার সেকেন্ড একাডেমিয়া। যেটা মোর আমি বলব যে ইম্প্যাক্টফুল দেন আমার মোর ইউজুয়াল প্র্যাকটিক্যাল একাডেমিয়া। রিয়েলিস্টিক, হ্যাঁ। তো প্র্যাকটিসে আসলাম, আসার পরে কী কাজ করব, কী কাজ করব না ডিসাইডেড। সব কাজ করা যাবে না। সকলের কাজ করা যাবে না। বেছে, বেছে কাজ করতে হবে। কোয়ালিটি ইজ মোর ইম্প্যাক্টফুল দেন কোয়ান্টিটি। হুম, এই জিনিসগুলো আমরা শিখলাম বা করলাম। তো এখান থেকে আমরা যেটা হলো যে আমরা অনেস্টলি বলি আপনাকে, এটা বলতে আমার দ্বিধা নাই। আমরা ঠিক করলাম যে আমরা কোনো ডেভেলপারের কাজ ওভাবে করব না। ঠিক করলাম না। ওকে। কেন করব না? কারণ হচ্ছে যে এখানে তো নতুন কিছু আসছে না। হুম, একই জিনিসের রিপিটেশন হচ্ছে। একই প্ল্যান, একই ৩ কাঠা ৫ কাঠা। করব না। করি নাই। তো সেটা একটা সিদ্ধান্ত ছিল আমাদের যে আমরা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের কাজ করব। আমরা কোনো মানে ঢাকার যে পেরিফেরি, আরবান, সাব-আরবান জায়গায় কাজ করব। হ্যাঁ? আন্ডার প্রিভিলেজ যদি সম্ভব হয় সেটা হুম, কাজ করব। এরকম একটা আমাদের একটা ইয়ে ছিল। তো সেভাবে আমরা আগাচ্ছিলাম। তো বড় চ্যালেঞ্জ যদি বলতে হয় সেটা বলব যে আমি একজন ভালো গুড ক্লায়েন্ট পাওয়া। গুড ক্লায়েন্ট পাওয়া এই সেন্সে একটা গুড ম্যারেজ লাগে ক্লায়েন্টের সঙ্গে তার আর্কিটেক্টের, তার চিন্তা চেতনার, তার মতাদর্শের, তার ভাব গাম্ভীর্যের সব কিছু মিলে। তো সেই জায়গাটা যদি ভালো একটা ক্লায়েন্টের সঙ্গে ভালো একটা আর্কিটেক্ট যদি ভালো ম্যারেজ না হয়, হুম, ভালো প্রজেক্ট আসে না। তো এই জায়গাটাই মনে করি জায়গাটা বড় একটা আসলে চ্যালেঞ্জ। এবং যারা ইয়াং প্র্যাকটিশনার যারা আসছে তাদেরকে বুঝতে হবে যে আসলে এটা আসলে কিন্তু দ্বিমুখী, মানে ক্লায়েন্ট কি চাচ্ছেন যে আমি বুঝতে পারছি কিনা বা আমার ডেলিভারেবলস নিতে পারছি কিনা, এটা খুব জরুরি। তো এই জায়গাটাই মনে করি যে এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ, নিজেকে এভাবে প্রিপেয়ার্ড করা এবং আমি কি বিশ্বাস করি সেই জায়গাটাকে ধারণ করা এবং আমার ডেলিভারেবলসগুলি আমি ঠিক দিতে পারছি কিনা একই সঙ্গে আমার ক্লায়েন্ট তিনি আসলে মানে প্রপার জিনিস পাচ্ছেন কিনা, এই সব কিছু মিলে কিন্তু একটা মানে আমি বলি চ্যালেঞ্জ। তো এই জায়গাটা একটা আমি মনে করি ব্যালেন্স খুব প্রয়োজন, দ্বিমুখী ব্যালেন্স প্রয়োজন। সেটা আমার কাছে মনে হয়েছে আর কি। তো আরও অনেক কিছু আছে, যেমন আমার মনে হয়েছে যে ক্লায়েন্টকে আমার অনেক সময় বলি ক্লায়েন্ট কি বুঝে, এটা আমরা অনেকেই বুঝে না বুঝে বলি। হুম, ক্লায়েন্ট আসলেই বুঝে, তার বলার হয়তো ওয়েটটা বা তার বলার ধরনটা হয়তো আমি বুঝতে পারছি না, হুম, বাট তার একটা নোশন আছে, তার একটা এক্সপিরিয়েন্স অফকোর্স। আছেন। তো সেই জিনিসটা বুঝতে পারতে হয়। অনেক সময় কিন্তু আমরা তার ল্যাঙ্গুয়েজটা বুঝি না, তাকে আমরা তার যে এক্সপ্রেশন থেকে আমরা নিতে পারি না। তো ওই জায়গাটা আমি এটা সবসময় বলি যে ক্লায়েন্টকে বুঝতে পারতে হবে তিনি কী চাচ্ছেন। তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে সবসময় শেখানো হয় না, এটা কিন্তু আমাদের থেকে থেকে শিখতে হয়, দেখে শুনে বুঝে শিখতে হয়। এটা শেখানোর মতো জিনিসও না না, আসলে, রাইট। বিকজ
এটা ওভার দ্য ইয়ার্স অফ মানে ক্লায়েন্টের সঙ্গে মেলামেশা করার পর, তার কথাবার্তা শোনার পর, নিজের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার পর তখনই বোঝা যায় আর কি। অ্যান্ড ইট ভ্যারিজ ফ্রম ক্লায়েন্টস টু ক্লায়েন্ট, তাই না? প্রত্যেক রাইট, ব্যক্তির হিসেবে একটু ভ্যারি করে। জি বলেন। রাইট। তো এটার সঙ্গে আমার মনে হয়েছে চ্যালেঞ্জ যদি বলতে হয় শুধু শুধু প্র্যাকটিস না, ইনফ্যাক্ট আমি বলবো চ্যালেঞ্জটা মূলত আসলে একাডেমিয়া, প্র্যাকটিস এবং ইন্ডাস্ট্রি, হুম, এটা একটা গুড ম্যারেজ দরকার, রিলেশন দরকার। একাডেমি আমাকে প্রপার এই সময়ের এই যুগের স্থপতি বানাচ্ছে কিনা, হুম, ধরেন প্র্যাকটিসে আসছি আমি, আবার ইন্ডাস্ট্রি সাপোর্ট পাচ্ছি কিনা, হুম, ইন্ডাস্ট্রি আবার একাডেমি রিসার্চ হুম, তার ফিডব্যাক নিয়ে সে আপডেট হচ্ছে কিনা, হুম, এই যে ট্রায়াঙ্গুলেশন, এটা একটা বড় চ্যালেঞ্জ প্র্যাকটিসের ক্ষেত্রে। আমার মনে করে যে দেখেছি আমরা বাইরে খুব সুন্দর সুন্দর বিল্ডিং দেখি, সুন্দর ফিনিশ বিল্ডিং, সুন্দর সুন্দর প্রোডাক্ট। আমি ভেরি ফোকাসলি বলছি, এটা আমার এখানে হচ্ছে না। কনস্ট্রাকশনের বড় ঘাটতি দেখছি, ম্যাটেরিয়ালের বড় ঘাটতি দেখছি। আমার তো শুধু স্থপতি তৈরি হচ্ছে, কিন্তু আদার একটা বিল্ডিং করতে গেলে আপনার থাউজেন্ডস অফ লেয়ার লাগে। একটা ডিজাইন টেবিলে হওয়ার পর থেকে তোমার সাথে ইমপ্লিমেন্ট হচ্ছে, এখানে গুড একজন আপনার এস্টিমেটর, একজন গুড একজন মানে প্রপার ম্যানেজার, আপনার কী বলে এটাকে, সাইটে যে কাজ করছে, কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। তো সবগুলো এই যে লেয়ার তৈরি হচ্ছে, এই লেয়ারগুলো তো আমার তৈরি হচ্ছে না আমাকে একা বসেই। মানে এটা বাংলাদেশে প্র্যাকটিসের একটা কমন প্র্যাকটিস। আপনি ডিজাইন করছেন, আপনি সাইটে যাচ্ছেন, আপনি আপনার ফিনান্সটাকে কন্ট্রোল করছেন, আপনি ক্লায়েন্ট মিটিং করছেন, আপনি সব করছেন। কিন্তু বাইরে কিন্তু যারা ভেরি স্পেশালাইজড এবং তারা কিন্তু একটা বড় একটা ফান্ড তৈরি করতে পারছে, তারা কিন্তু প্রত্যেক জায়গায় তাদের কিন্তু একটা স্পেশালিটি আছে, যেটা কিন্তু আমরা এখন আনতে পারছি না। কারণ আমার একাডেমিয়াটাও কিন্তু ভেরি ফোকাসড এবং একটা দিকে আগাচ্ছে, যে ডাইভার্সিফাইড প্রফেশন তৈরি করা, যে আসলে প্র্যাকটিসকে এগিয়ে নেবে। একই সঙ্গে আমার ইন্ডাস্ট্রিও রিচ করবে আমাকে, যে আমার হাতের কাছে আমার প্রপার ম্যাটেরিয়ালটা পাচ্ছি, প্রপার আমি সাপোর্টটা পাচ্ছি, আমার টেকনিক্যাল টিম আছে, স্পেসিফিকেশন আছে। সব মিলে কিন্তু আমার মনে হচ্ছে যে আমার এই বিভিন্ন জায়গাটা কোথায় যেন একটা একটা এটা কি ইমব্যালেন্স আপনি আছে। আগের কথা বলছেন না বর্তমানের কথা বলছেন? বর্তমানেও আমরা হয়তো অনেক এগিয়েছি, কিন্তু আমার শুরুর দিকে বলছি আমি। তো এটা আরও প্রকট ছিল। এখন হয়তো এই ইয়ের যুগে হয়তো আর দিন কমে আসছে, হয়তো আমরা আগাচ্ছি। কিন্তু স্টিল বলবো, এখনও আমি মনে করি আমাদের কিন্তু একটা বিল্ডিং করতে গেলে বা প্র্যাকটিস করতে গেলে পরে যতগুলি লেয়ার প্রয়োজন সবগুলি লেয়ার কিন্তু প্রডিউস করতে পারছি না আমরা, এখন অনেক ঘাটতি আছে। হ্যাঁ, আমাদের কিন্তু একজন প্রজেক্ট ম্যানেজার নাই, প্রপার নাই প্রজেক্ট ম্যানেজার। আবার প্রজেক্ট ম্যানেজারের কথা যদি বলেন, আমি কিন্তু ডেভেলপার হিসেবে বলবো, হ্যাঁ, আপনি যদিও ডেভেলপারের কাজ করেন না কিংবা করতেন না, একজন করেছি ডেভেলপার আমি। না, জি, আমি একটু শেষ করে নিই, জি, আমার মতামতটা একটু বলে নিই আর কি। আমরা কিন্তু একসময় কনসালটেন্টই ছিলাম কিংবা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টেই ছিলাম। সেখান থেকে আমরা ডেভেলপারে খুব তাড়াতাড়ি শিফট করেছি। ওয়ান অফ দ্য রিজন ওয়াজ জাস্ট লাইক এ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, আমরাই আমাদের জিনিস রাইট ফ্রম দ্য র মেটেরিয়াল ক্রয় থেকে শুরু করে, র মেটেরিয়াল বলতে জমি ক্রয় থেকে শুরু করে সেটার ডিজাইন, ডেভেলপমেন্ট, সেটার কনস্ট্রাকশন, ইমপ্লিমেন্টেশন উইথ ম্যানেজমেন্ট অ্যান্ড কমার্শিয়াল সাইড যেটা সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস, সেগুলি একটা একটা আমব্রেলায়। আমব্রেলায় নিয়ে আসা এবং যে সেটার উপরে যাতে ফুল কন্ট্রোল থাকে আর কি। হ্যাঁ, আপনি যেটা বললেন যে লেয়ারগুলি তো কন্ট্রোল থাকতে হবে, নাহলে আপনি একজনকে ডিজাইন করে দিয়ে দিলেন, উনি কী করলো সেটা তো গিয়ে আপনি নাও স্কোপ থাকতে পারে আর কি, সে পর্যন্ত দেখা ইউজুয়ালি থাকার কথাই না আর কি। তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন না যে ডেভেলপারদের কাজ করা ইজ মোর অফ এ হোয়াট ইউ আর থিঙ্কিং, যে দিস থাউজেন্ডস অফ লেয়ার্স ওয়্যার পিপল অ্যান্ড প্রফেশনালস উইল বি ইনভলভড, সেটা তো ডেভেলপারের সঙ্গে আরও বেশি যায় বলেই আমি মনে করি। না, আমি ডেভেলপ বলছি না আসলে। ওটা একটা চ্যাপ্টার গেল। ধরেন যে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের বিল্ডিং হচ্ছে বা জি, টোটাল যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, জি, সেটার কথা বলছি আরকি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হুম, একজন ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের বাসা হতে পারে, তার হুম, ফ্যাক্টরি হতে পারে, না, সে ওটা হতে তো হতে পারে। ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট হ্যাঁ, হলে পরে তো ডেফিনেটলি এটা হবে। ডেভেলপাররা কিন্তু এখন গুটি কয়েকজন ভালো কাজ করছেন। আমি বলছি এবং তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ বা বলব যে তারা ইন-হাউস ভেরি সাফিসিয়েন্ট, ডিফারেন্ট জিনিস। কিন্তু আপনি যদি অন এভারেজে আসেন, জি, সবার কিন্তু স্ট্যান্ডার্ড নাই। না, অফকোর্স টোটাল না। যে একটা আপহোল্ড মানে একটা আপব্রিঙ্গিং টোটাল বাংলাদেশের একটা এই সেক্টরটাতে ওই এখনো আসেনি কিন্তু। গুটি কয়েক বলা যায়। ৪-৫ জন নাম ধরে বলা যাবে যে এরা হয়তো বা প্রপারটা হয়তো বা চেষ্টা করছে এট লিস্ট।
কিন্তু অ্যাভারেজ যে কাজগুলি হচ্ছে সেটা কিন্তু আপনার না। আমরা যদি একটা বড় স্পেকট্রাম নেই, একদম লোয়ার মিডল ক্লাস থেকে শুরু করে আপার মিডল ক্লাস, হুম হুম কাজ কিন্তু আমরা ওইখানে করছি, একদম হুম ওই হুম প্রান্তিক এদের কাজ করছি, একদম আপার ক্লাসে কাজ করছি। মাঝের যে মিড রেঞ্জটা আছে হুম ওভারলুকড, তাদের নিয়ে কেউ ভাবছি না, কাজ করছি না, বিলিং হয়ে যাচ্ছে। এবং ঢাকা শহরে যে ফ্যাব্রিক বলছি, এই ফ্যাব্রিক কিন্তু এটা চেঞ্জ করতে পারবে না, ও চেঞ্জ করতে পারবে না যদি আমি এখানে না চোখটা দেই। তো এই ফ্যাব্রিকটার জন্য কিন্তু আমার টোটাল যে ইন্ডাস্ট্রির যে আপব্রিঙ্গিং বা ইয়েটা, সেটা জরুরি বেশি। আমি সে অর্থে বলছি আর কি। জি হয়তো আমার গুলশানে বনানীতে একটা ভালো কাজ হচ্ছে, কিন্তু আমার মোহাম্মদপুরের একটা বাসা, আমার কলাবাগানের একটা বাসা, রাজারবাগের একটা বাসা, তো ওই জায়গাগুলো যদি আমি ফোকাস না করতে পারি, যদি ভালো কাজ না হয় অ্যাভারেজে, তাহলে কিন্তু টোটাল ঢাকার যে ফ্যাব্রিক টেক্সচার পাল্টাবে না। আমি ওই অর্থে বলছি আর কি। এটা একটা আর কি। তো ইম্প্যাক্ট জায়গাটা আসলে অনেক বড়, ইম্প্যাক্ট বা অনেক বড় চ্যালেঞ্জ অনেক বড় আসলে। আমি তো অনেক খুব বড় যেটা মনে হলো অফেন্ড বললাম, আসলে জি অনেক কিছু বলা যায় এটার মধ্যে আসলে। তো মঙ্গলবারের সভাটার আমি এই কারণে বারবার বলি যে আমি এটা কি এখনো চলছে এখন আপাতত আমরা ফ্রিজ আছে, মানে কে করবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, মাঝে মাঝে পোস্ট টোস্ট করে, কিন্তু আসলে বসা হচ্ছে না। কিন্তু আমাদের এটা কবে থেকে কবে পর্যন্ত চলেছিল মানে ইয়ার আমরা ওয়াইজ এটা চলেছে প্রায়, আমি বলবো 2006 থেকে 14-15 বোধহয় হবে। সো অনেক দিন তো অনেক প্রায় অনেকদিন হয়েছে, অনেক হ্যাঁ দিন হ্যাঁ কয়টা হ্যাঁ। তারপরে 7-8 বোধহয় বছর বিক্ষিপ্তভাবে হয়েছে, একটা দুটো হয়েছে বিক্ষিপ্তভাবে, কিন্তু এই কন্টিনিউয়াসলি হয়নি আর। হয়তো যারা মানে আলোচনা করতেন জ্ঞান দিতেন তাদেরও ব্যস্ততা কিংবা সংখ্যা রাইট, কমে গেছে, হ্যাঁ। যারা জ্ঞান পিপাসু তাদেরও সংখ্যা মানে নতুন করে হয়তো ওদের অ্যাড আপ হয়নি, বাট জিনিসটা কিন্তু খুবই খুবই আমার মনে হয় গ্রোথের জন্য ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি ইন আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিং কনস্ট্রাকশন কিংবা ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। রাইট। আমরা আপনার অ্যাচিভমেন্টের ব্যাপারে আমি বলতে গিয়ে একটু বলেছিলাম যে এটা আপনার মুখ থেকেই শুনবো। তো পরের টপিকে যাওয়ার আগে যদি কিছু বলতে চান আপনি, আমি অনেকে বলতে চায়, অনেকে বলতে চায় না। বাট আমার দায়িত্ব হচ্ছে আপনাকে সুযোগটা করে দেওয়া। অ্যাচিভমেন্ট বলতে গেলে আসলে আমি হাম্বল থাকবো। আমাদের তো একটা আর্কিটেকচার একটা ফার্ম। আমরা অনেকে এখানে আছি। প্রত্যেকের আসলে এটার মধ্যে কন্ট্রিবিউশন আছে। তো আমরা কিছু কম্পিটিশন উইন করেছি। হুম, যে কম্পিটিশন, আমরা বাইরে কিছু অ্যাওয়ার্ড পেয়েছি। ইন্টারন্যাশনালি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আমাদের কিছু এক্সিবিশন হয়েছিল শুরুর দিকে, সেটা করেছি। বাট আমি মনে করি যেটাই হোক, আমরা এখনও স্টিল শিখছি, বা আমার পথ চলাটা এখনও আমরা আসলে ইনফ্যাক্ট নিচ্ছি, শিখছি। দেওয়ার থেকে নিচ্ছিই বেশি। তো আচ্ছা, চলার পথে হয়তো কিছু কন্ট্রিবিউশন পেয়েছি, ইন্টারন্যাশনালি অথবা লোকালি, কিছু অ্যাওয়ার্ড, কিছু কম্পিটিশন উইন করা, ওকে। এই আর কি। আপনি কি কোনো পার্টিকুলার ধারা ফলো করেন? আমি স্পেসিফিক্যালি বলি যেরকম আহ, মরহুম বশিরুল হক সাহেব উনি ব্রিক্সের উপরে কাজ করতেন, হ্যাঁ, আনটিল উনি পোস্ট লাস্ট। মডার্নিস্ট বলতে হ্যাঁ, গেলে আসলে। আবার আমাদের রফিক আজম কাজ করে মোর অফ এ ল্যান্ডস্কেপ অ্যান্ড টোটাল গ্রিনারির উপরে। হ্যাঁ, গ্রিনারি সবাই করে, বাট সে জোর দেয় ওটার উপরে বেশি। সো কেউ কেউ আবার কমার্শিয়াল সাইডে বেশি কাজ করে। সো আপনি কি স্পেসিফিকভাবে এই ধরনের কোনো ফলো করেন কিংবা স্পেশালাইজড কোনো কাজ করেন, নাকি জেনারেলাইজ ভাবে যখন যেটা আপনার যেটার সঙ্গে দরকার মনে করেন সেইভাবেই করেন? আমার পার্সোনাল যদি বলেন, আমি আসলে এভরি ডিজাইনকে আমি যেভাবে দেখি, চিন্তা করি, হয়তো আমার ফেলো কলিগরা তাই বলবে যে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আসলে তার মতো, তা তো বটেই। এবং তার তার একটা সহজাত একটা ইয়ে আছে। হুম তো আমরা চিন্তা করি সহজভাবে কিছু করা যায় কিনা, হুম সহজভাবে, এটা হচ্ছে আমার ব্যাপার। হুম সেখানে গ্রিন আসতে পারে, গ্রিন নাও আসতে পারে, একটা সুন্দর মনুমেন্টাল ফ্যাসাদ হতে পারে, অথবা একটা, আমি বলতে পারি, একটা ফর্মলেস প্রজেক্ট হতে পারে। হুম ব্যাপারটা হচ্ছে যে আমি কতখানি আমরা অনেস্ট আছি, এবং কতখানি আমরা আসলে দেখছি, ক্রিটিক্যালি দেখছি, মানে জি, প্রজেক্টটা কি হতে চায়, কি হওয়া উচিত, সহজভাবে দেখা। তো এটা দিন দিন যত বয়স বাড়ছে, মনে হচ্ছে সহজ করাটা হচ্ছে কঠিন বোধ হয়। ও ইয়ে, সবসময় তাই, সহজ করা সবসময় তাই। সবচেয়ে কঠিন, মানে সিম্পলিফাই করে ভাবাটা ইন্টারেস্টিংলি, সবচেয়ে কঠিন। সরি, জি। ইন্টারেস্টিংলি আমরা যে কোনো কিছু যখন সহজ দেখি, যে কোনো কিছু, ফর এক্সাম্পল একটা অঙ্ক কিংবা কোনো একটা রান্না,
তখন মনে হয় যে সো সিম্পল, হ্যাঁ? জি, কিন্তু কেউ কিংবা কোনো একটা গোষ্ঠী তার আগে কিন্তু ওই সলিউশনটা করে গিয়ে সহজ রাইট, করে গিয়েছে। রাইট, সেজন্যই আমাদের ওই জিনিসটাকে খুবই সহজ মনে হয় যে রাইট, এটা তো কোনো ব্যাপার না, রাইট। এই হয়ে গেল। তো আপনি যে এই সহজভাবে গড়ে তোলার ব্যাপারে অবদান রাখছেন, দ্যাট ইজ সামথিং ভেরি স্পেশাল আই উড সে। হ্যাঁ? যে থিওরির ভাষায় হুম, আমি কি ধরেছি, আমি মোর লাইক আমি মনে করি যে মেটা মডার্নিজমে আমি বোধহয় আমি ইনক্লাইন্ড, মেটা মডার্নিজমে ওকে। ইনক্লাইন্ড, হ্যাঁ? সে জায়গাটা হয়তোবা ফাংশনের সঙ্গে হয়তোবা আপনার ধরেন যে আমার কনসেপ্টের, নেচারের সঙ্গে টেকনোলজির, বা ধরেন যে এই যে ডুয়ালিটি বা প্র্যাগমেটিকের সঙ্গে ধরেন যে আপনার হচ্ছে যে পোয়েটিক হুম, ব্যাপারটাকে, এটার যে একটা কনফিউশন, ডুয়ালিটি, হুম, এটা মনে হয় আমার ভালো লাগে বেশি। আমি যেটা মনে করি একটা ফর্ম থাকবে, একই সঙ্গে সে নেচারকে অ্যাড্রেস করছে, হুম, সে টেকনোলজিকেও সে অ্যাড্রেস করছে, বাট হুম, কতখানি যে ব্যালেন্সটা, আমার মনে হয় এই জায়গাটাতে আমার বোধ হয় একটা সূক্ষ্ম বোধ হয় একটা ইনক্লাইনেশন আছে, যখন যে ভাবি আর কি আমি, হ্যাঁ? কখনো আমার ফর্ম ভালো লাগে খুব, কোনো ফর্মটা আমি হারিয়ে ফেলি। এই যে ডুয়ালিটি, এই যে একটা অ্যাম্বিগুইটি, ব্যালেন্স, এই জায়গাটা মনে হয় আমার কাছে। মেটা মডার্নের দিকে মনে হয় আমার একটা ঝোঁক আছে, মডার্নিজমের পরের ইয়েটা আর কি মনে হয়। হেরিটেজ স্থাপনা যেগুলি বাংলাদেশে আছে, পার্টিকুলারলি ঢাকার পুরানো ঢাকা থেকেও আছে এবং ঢাকার বাইরে কিন্তু অনেক আছে। সেটাকে যেরকম ইন্ডিয়া কিংবা এদিকে থাইল্যান্ড এসব দেশগুলিতে খুব ভালোভাবে পরিচর্যা করে থাকে। জি। আপনি এখানে আপনার কারিকুলামে সেটা উল্লেখও করেছেন এবং আপনার জি। চিন্তাধারায় ওটা আছে। বাট এটা কি কোনো কাজ করেছেন আপনি? ও না, আসলে ওটা বলছিলাম কি? বলছিলাম যে আ মানে আমরা যে কাজ করি, বা আসলে কি আমাদেরকে ইনফ্লুয়েন্স করে বা আমাদের তাড়িত করে। হুম, তবে মনে হচ্ছে যে গ্রাম বাংলার যে আবহমান কালচারাল হেরিটেজ, এটা হুম, আমাকে তাড়িত করে। আমার যে লোকজ সংস্কৃতি, সেটা আমাকে তাড়িত করে। এবং আমার যে ক্লাইমেট, আমার যে কনটেক্সট, সেটা আমাকে তাড়িত করে। ওই অর্থে জিনিসটা আসলে আসছে। আমি আচ্ছা। হেরিটেজ এক্সপার্ট আসলে না। বাট আমাদের কাজে আমরা চিন্তা করি যে আমার যেখানে কাজ করছি সেই জায়গায় কনটেক্সটটাকে নিয়ে কাজ করা। শুধু আমরা না, আমাদের সবাই কাজটা করার চেষ্টা করে। হুম, তো থ্রু কনটেক্সটটাকে কোয়েশ্চেন করা, এবং এই সময় সেই কনটেক্সটে যদি একটা বিলিং হতে চায়, এই সময়ে এই মোমেন্টে তাকে কীভাবে অ্যাড্রেস করব? আবার সেই ডুয়ালিটি। হুম। আমি পিছনে তাকাচ্ছি, আর সামনে যেতে হচ্ছে আমাকে। এই যে ডুয়ালিটি, এইটাতেই এই টেনশনটাতে আমার আসলে আমার ব্যক্তিগত একটা ইয়ে আছে আরকি। এই টেনশনটাকে ব্যালেন্স করা। ওইটার অর্থে বলছিলাম আরকি। আচ্ছা। এই ক্যারিয়ারের ১ম থেকে শুরু করে এই ২০ বছরে আ অনেক রকম চেঞ্জ তো হয়েছে। বোথ ইন আর্কিটেকচার, মানুষের লিভিং স্টাইল বা জেনারেশন চেঞ্জ হচ্ছে প্রতি ১২ বছর পর, পর। রাইট। তাদেরও একটা রকম আ টেস্ট চেঞ্জ হয়েছে। সো একটু যদি ব্রিফ করেন আমাদের যে এই চেঞ্জগুলি কেমনভাবে কেমন হয়েছে? ধরেন একসময় একান্নবর্তী পরিবার ছিল। রাইট। সেটার একটা আলাদা আ মোহ আছে। এট লিস্ট আমার কাছে আছে, আপনার আমারও কাছে কাছেও আছে। হ্যাঁ। রাইট। সেটা হয়তো এখনের যারা আছে আমাদের নেক্সট জেনারেশন পরে আমার তো আরো ২ টা জেনারেশন চলে আসছে। তারা বুঝতেই পারে না আরকি। বাট যখন ওটার স্বাদ পায় তখন কিন্তু তারা আবার খুব এক্সাইটেড হয় যে এরকমও হয় নাকি? রাইট, রাইট, দ্যা পাড়া কনসেপ্ট, আমি রাইট, এটাকে পাড়া রাইট। কনসেপ্ট বলি পাড়া পাড়া আরকি। কনসেপ্ট। এবং পাড়া কনসেপ্টে আপনি আমরাও চেষ্টা করছি যে এরকম করে যদি একটা কমিউনিটি লিভিংকেই পাড়া কনসেপ্ট করে রাইট, করা যায়, রাইট, রাইট। তাহলে কিন্তু ওই মানুষের ওই যে মোবাইল ফোনের আসক্ততা বাচ্চাদের কিংবা ইয়াঙ্গারদের, ইনক্লুডিং আওয়ার ড্রাইভার অ্যান্ড বাসার পরিচালিকা, সেটা থেকে সরিয়ে আনা যাবে। বিকজ সবাই চায় একটা ভেন্ট আউট করতে, একটা গল্প রাইট, করতে, একটা রাইট, পরিবেশ। রাইট। সো এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই কিংবা খুব আপনি কি সুন্দর প্রশ্ন করেছেন এতে? করলেন, সুন্দর প্রশ্ন করলেন। আসলে অনেক সময় খেয়াল থাকে না যে কথা বলতে হুম, গেলে আমরা তো খুব ফোকাস হয়ে যাই আসলে। জি, বাট ইনফর্মালি বলে অনেক কিছু আসতে পারে টুকরো, টুকরো হুম, করে। তো সুন্দর একটা জিনিস বললেন আপনি। আজকে মনে হচ্ছে কথা হচ্ছিল কার সঙ্গে যেন একটা। ছোটবেলায় আমরা যখন কোনো একটা ভুল করতাম, ধরেন হুম, লুকিয়ে সিগারেট খাবো একটা বা কিছু হুম, করলাম একটা, হুম, পাড়ার বড় ভাই বা একজন আমার দেখে 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 ফেলবে। ফেললো। হ্যাঁ, হয়তো শাসন করলো। হুম, বাবাকে নালিশ দিল। কারণ আমি তার সন্তানের মতোই হুম, ছিলাম। বাবাও কিন্তু নিলেও বকা দিল আমাকে। এই যে একটা, এই যেটা একটা অভিভাবক, একটা মানে একটা প্যারেন্টিং ব্যাপারটা ছিল, বা সবাই সবাইকে আমরা মানে ওন করছি। হুম, সবাই সবার আপনজন এভাবে দেখছি। হুম, এটা একটা সময় ছিল। এই চেঞ্জ বলছেন, আমরা আস্তে, আস্তে এটা আসলে অনেক কারণ আছে। আপনি জানেন, আমি জানি অনেক কারণ আছে। আমরা খুব সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছি। খুব হুম, ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে। পাশে বা যিনি থাকছেন তাকে আমি চিনি না। তিনি আমার খোঁজ নেন না। আমি তার খোঁজ নেই না।
তার ছেলে যদি কোনো বাজে কাজ করে, তাকে যদি বকা দিই, তিনি উল্টা রিঅ্যাক্ট করে বসবেন আমার সঙ্গে। আপনি আমার ছেলে কেন অ্যাবসলিউটলি, বললেন? ও মাই গড। তো এই যে একটা চেঞ্জ, এই যে আমাদের একটা মানসিকতার চেঞ্জ, এটা এমনি এমনি আসেনি, আমাদের করা হয়েছে, আমরা সব হয়ে গেছে জায়গাটাতে এভাবে। তো এটা তো একটা বড় চেঞ্জ। আপনি পাড়া বললেন, এই যে পাড়া ইফেক্ট, আমার পাড়ায় তো একটা পাড়া ছিলাম হুম, ছোটবেলায়। একটা একটা আমার খুব ভালো লাগতো একটা কবিতা, আমি বলি। সেটা ছিল যে বন্দে আলী মিয়া একটা ছিল, কবি ছিল বন্দে আলী মিয়ার, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, হ্যাঁ, 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 সবাই মিলে থাকি একসাথে, নাহি কেউ পর। হুম, সহজ লাইন, আবার সে সহজ, হুম, কত পাওয়ারফুল একটা লাইন। হুম, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, হুম, একসাথে থাকি মোরা, নাহি কেহ পর। হুম। এখানে তো আছে আপনার, এখানে সব সব একেবারে এখানেই কভার, আছে। সব কভার করে তো যায়। এই জিনিসটা এখন নাই, তো এটা তো হিউজ চেঞ্জ। তা আমি পরে আসছি, আমার ছিল কারিকুলামে, হুম, এখন তো কারিকুলামে জিনিসটা নাই বোধ হয়, আমি জানি না, শিওর না আছে কিনা। তো এই যে ধরেন যে আপনার, আমি বলবো আর্ট অফ লিভিং, হ্যাঁ, এটাকে আমাকে পড়ানো হয়, আমাকে শেখানো হয়। না, তো এটা হয় তো না, মেইন আমি জিনিস, একবারই বলে দিলাম, হয় হয় না না। তো। হ্যাঁ, এই যে লাইফটা সেলিব্রেশন করবো, হুম। আমার রেসপন্সিবিলিটিও আছে, আবার আমি সেলিব্রেটও করবো, এট দ্য সেম টাইম আমাকে শেখানো হয়, আমি শিখি। ইভেন যদি গল্প হিসাবে ওখানে থাকে যে কোনো এক সময় হ্যাঁ, 1947 থেকে 60 পর্যন্ত কিংবা 70 পর্যন্ত জি, এই ধরনের ছিল যে ঈদের দিন ছেলেপেলেরা সবাই একসঙ্গে মিলে রাইট, প্রত্যেক বাসায় একটু একটু করে হ্যাঁ, যাওয়া ঘুরতে গিয়ে যাওয়া, 15-20 মিনিট আধা ঘন্টা থাকতো, জি, একটু খাওয়া খেত, কোনো কোনো খালাম্মারা কিংবা তখন যারা দাদা দাদি ছিল জি, তারা আর একটু হয়তো বেশি আদর করতো, হুম, একটু সালামিও পেতো। রাইট, হ্যাঁ, রাইট, এই গল্পটা হিসাবে যদি হুম, থাকে হুম, তাহলেও কিন্তু অ্যাটলিস্ট তারা জানে যে এরকমও ছিল। তখন তাদের মধ্যে কেউ না কেউ চিন্তা করবে কিংবা কোনো একটা গ্রুপ চিন্তা করবে যে আচ্ছা আমরা এরকম করিটা কেন? তাতে করে জিনিসটা রিভাইভ করা অনেকখানি ইজি হবে। অনেক ইজি, রিভাইভ কিন্তু আমরাই করব। আমাদেরই দায়িত্ব রিভাইভ করানো। আমাদের বলতে আমাদের প্রফেশনাল যারা আছি, ধরেন আপনি ডিজাইনের ভিতরে এমন জিনিস নিয়ে আসলেন, কমিউনিটি লিভিং কিংবা গেটেড প্রজেক্ট খুব গুরুত্বপূর্ণ। একই জিনিস। একই এখন ওর জিনিস, মডার্নিজমকে ধরে কিন্তু সেই গেটেড প্রজেক্টের ভিতরেই আপনার ওই পাড়ার কনসেপ্টটা মাথায় রেখে করলে পরে ওটা অনেক ডিফারেন্ট হবে রাইট, রাদার দ্যান জাস্ট নাম্বার অফ টাওয়ার্স অ্যান্ড বিল্ডিংস, কে আসছে কে যাচ্ছে রাইট, কোনো খবর নেই। রাইট, রাইট। এটা খুব কঠিন কাজ আসলে। একটা তো কথা বলাই যায়, কিন্তু এটাকে ট্রুলি এক্সপ্রেস করা, আনা খুব কঠিন কাজ একটা আসলে। আমি এটা মনে করি, কোথাও পড়েছিলাম যে একজন ক্লায়েন্ট কিন্তু, মানে হি উইল পে মি নট ফর দ্য ড্রয়িংস, না। হি উইল পে মি ফর মাই থিংকিং, হুম, ফর মাই থটস। হুম, তো এই চিন্তা করা করা খুব প্রয়োজন আমাদের এই সময়ে। আমার চিন্তা থেকে দূরে সরে গেছি, আমরা কাজ করি রিফ্লেক্সে, হুম, এভরিবডি আমরা কাজ করি রিফ্লেক্সে। হুম, আমার অফিসে কাজে বলেন, আমার আর্কিটেকচার বলেন, আমরা রিফ্লেক্সে কাজ করি, উই আর ট্রেন তো, রিফ্লেক্সে আমরা কাজ করে ফেলি। কিন্তু একটা জিনিস ইনোভেশন কিন্তু করতে চিন্তা করতেই হবে, ভুল হোক, কিন্তু সেটা কিন্তু আরেকটা সাকসেসের কিন্তু জন্ম দিবে। হুম। চিন্তা খুব জরুরি। কেন বললাম, আপনার সেকেন্ড কোয়েশ্চেন ছিল বোধহয় মোবাইল নিয়ে ছিল, বোধহয় একটা হ্যাঁ, মোবাইল হ্যাঁ, নিয়ে। হ্যাঁ। এই মোবাইলটা দিচ্ছে না আমাদেরকে, হুম, হ্যাঁ, আমাকে একটা, আমাদের এটা পড়ছিলাম একটা একটা লেখা, যে সবচেয়ে মূল্যবান জিনিস কি এই সময়ে? হুম, তো আসছে মানি, হুম, আসছে ফেম, হুম, আসছে রিলেশন, আসছে হুম, টাকা, অমুক তমুক। সবচেয়ে বড় হচ্ছে আসছে এখন কনসেন্ট্রেশন, হুম, মূল্যবান জিনিস। হুম, এই বস্তু আপনাকে আমাকে কনসেন্ট্রেশন দিচ্ছে না। হুম, না। পুরো জেনারেশন বেড়ে উঠছে এর জন্য। হুম, এভরি হুম। 10, একটা স্টাডি বের হয়েছে, এভরি 10 সেকেন্ড পর, পর আমি আপনার হাতে নিবেন। নেবেনই, এমনি নিবেন। এটা পারছেন অ্যাবসলিউটলি, না আপনি। হ্যাঁ। আপনার লিঙ্ক চলে যাচ্ছে এখানে। হ্যাঁ, তো অ্যাডিকশন টু দ্যাট এক্সটেন্ট আরকি। রাইট। তো আপনার যদি স্থিতি না আসে, আপনি ঠান্ডা না হন, শীতল না হন, আপনি কিন্তু ওই চিন্তা আপনার আসবে না। আসছে না আমাদের, আসবে না। তো এই প্রজন্ম বের হচ্ছে একটা অস্থিরতার মধ্যে বের হচ্ছে আমরা। ওই সময় বন্দে আলী মিয়ার যে কবিতার যে ইয়েটা, হুম, ওই ওই সময়টা তো নাই আসলে। হুম। তো এটা চেঞ্জ হচ্ছে, ইভেঞ্চুয়ালি হচ্ছে। তো এইসব কিছু জিনিসের কারণে আমরা তো আসলে আরো ডিস্টার্ব। তা চেঞ্জগুলি আনার একটু আগে যেটা বললাম যে একার কারো দায়িত্ব না, হ্যাঁ, অনেকের দায়িত্ব। অনেকের দায়িত্ব। যার যেই পার্সপেক্টিভ থেকে করে। রিসেন্টলি একটা ছবি হয়েছে উৎসব নামে, আপনি হয়তো দেখেছেন। জি, আমরা তো ৩০ জন মিলে গিয়ে দেখেছি আরকি ওটা। একেবারে মানে আমার নাতি-নাতনি পর্যন্ত। আমরা সবাই মিলে গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তো সেখানে তারা কিন্তু I saw অনেকখানি উদ্বুদ্ধ হয়েছে। ইনফ্যাক্ট আমার গ্র্যান্ডসন he saw it twice, একবার হলে দেখেছে, আবার টিভিতে বাসায় এসে আচ্ছা, দেখেছে। মানে একই দিনে না, আরেকদিন আরকি। হ্যাঁ, এবং উইথ ফুল ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কোথায়? ঈদের আগের দিন রাতে, চাঁদ রাতে পাড়ার সবাই মিলে একটা ছোট্ট গানের অনুষ্ঠান, একটু খাওয়া-দাওয়া করে যে একটা হুম, হুম, বিশাল আনন্দ যেটা বিশাল আমাদের জি। ছোটকালে ছিল। চাঁদ রাত was more মনে পড়ে। আনন্দময় than the ঈদ, হ্যাঁ, হ্যাঁ? রাইট। হ্যাঁ, তারপরে
পাড়ায় কেউ খারাপ হলেই যে আসলে খারাপ না, তা না, সেটাই। সে কেন খারাপ সেটাও জাস্টিফাই করা যায়, ওন করতো সবাই ওন সবাইকে। করতে হয় সবসময়। হ্যাঁ। আপনি একটু আগে যে খুব একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন যে সিগারেট খাওয়া হলো, বড় ভাইয়ের মতো একজন দেখলো, বাবা কিংবা মাকে বললো, সেটার উপরে রিয়াকশন হলো, সেইটাই সবচেয়ে বড় বেশি কন্ট্রোলিং রাদার দেন ওই স্কুলে কিংবা Right. বাসায় কে কি বললো না বললো। Right. তো এগুলি সব চিন্তা করেই যিনি ছবি বানান, যিনি সামাজিকভাবে অন্যদের সঙ্গে জড়িত বিভিন্ন কোরামে, এবং আমরা যারা প্রফেশনালরা আছি তাদের তরফ থেকে আমাদের এটা একটা দায়িত্ব। বিশাল দায়িত্ব। সো আশা করি আমাদের আগামী ওয়েলনেস কমিউনিটি, আমাদের ওয়েলনেস কমিউনিটিটা অ্যাকচুয়ালি হয়েছে কোভিডের পরের থেকে, যে মানুষ বাসা থেকে বের হতে পারে না, তাদের ভিতরে সবচেয়ে এফেক্টেড তখন তো হয়েছে বাচ্চারা সাইকোলজিক্যালি। এবং ওই যে আমরা জেনজি যাদের বলি, তাদের কোনো এক্সপ্রেশন নাই। সেদিন একটা ছোট্ট ভিডিও দেখছিলাম যে আপনি জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় পড়ো, একটা লুক দিল আপনাকে, তুমি কি করছো, তারা কিন্তু সব ওই যে মোবাইল নিয়ে ব্যস্ত। তুমি কি যাবে ওখানে এখন, একটা লুক দিল, হ্যাঁ না, নাও না, ব্লাইন্ড লুক। এটা তাদের দোষ না, দোষ না। বিকজ ওই 1 বছর 2 বছরের ভিতরেই তারা কিন্তু ওই মোডে চলে গেছে, বিকজ Right. তখন তো কিছু করার ছিল না। সো আমরা কমিউনিটি লিভিং এর ভিতরে যদি ওই পরিবেশটা আগে আনতে পারতাম, Right. তাহলে কিন্তু তখন তো আর জানতাম না যে কোভিড হবে, এসব বন্ধ হয়ে যাবে, তখন এই এফেক্টটা হতো না। তো এখন যাই হোক, যখন জানতে পেরেছি, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যার ডিজাইনই করেন, ওয়েদার ইটস ইন্ডিভিজুয়াল ডেভেলপার হোয়াট এভার ইট ইজ, এই পাড়া কনসেপ্টটা, আমি এটাকে পাড়া কনসেপ্ট বলি অবশ্যই, এখন। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, এটাকে যতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবেন সমাজের জন্য। পশ্চিমা দেশগুলি তো অ্যাকচুয়ালি আমাদের প্রতি ঈর্ষান্বিত ছিল একসময়, right. হ্যাঁ, যে পারিবারিক যে টাইটনেস, এখন তারা এটা আনার জন্য অনেক বছর অনেক টাকা পয়সা খরচ করে, তাও আনতে পারছে না। রাইট। আমরা এটাকে হারাতে রাজি না, আর কি, যদিও অনেক হারিয়ে ফেলেছি। ফেলেছি। সো আমি অনেক কিছু বলে ফেললাম আজকে। আপনার কাছ থেকে আমরা মোটামুটিভাবে একটা ভালো আড্ডা হলো আর কি। হুম। আমার অনুরোধ থাকবে যে আপনার মঙ্গলবারের আড্ডা বুধবারে হোক, বাট এটা আবার চালু করেন। হ্যাঁ, তাহলে আমাদের যারা আছে ইয়াঙ্গার জেনারেশন, তারা আজকে যা বলছি এটাতে সবাই দেখবে, এমন তো কোনো কথা নেই, সেটাই। কিন্তু সামনাসামনি হলে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, মানে শেয়ারিং এর কোনো বিকল্প নাই আসলে। শেয়ারিং এর কোনো বিকল্প বিকল্প নাই। নেই, শেয়ারিং এর শেয়ারিং কোনো। করতে হবে, শেয়ারিং এর বিকল্প নাই কোনো। তো আজকের জন্য আমরা বিদায় নিই, তাহলে আমাদের সময় লিমিটেড। আগামীতে দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আরও অন্য কোনো অতিথি কে অন্য কোনো বিষয়ে, অন্য আর্কিটেকচারাল কনসেপ্ট নিয়ে আমরা বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই নেক্সট পডকাস্টে যাব, এবং সেই সঙ্গে আমি আমাদের আজকের অতিথি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। জি, অনেক। থ্যাংক ইউ।